আমাকে ছেড়ে দে জানোয়ার, আমার এমন সর্বনাশ করিস না। আমি তোর বোনের মতো, আমার সাথে এমন জঘন্য কাজ করিস না। আমি তোর পায়ে ধরি, আমি মরে যাব, এমন করিস না। ভাইয়া, এইসব কি করছো? আয়ান, তুই এখানে কি করস? রাফি আয়ানকে দেখে লাফ দিয়ে নদীর উপর থেকে উঠে পড়ল। আয়ন দৌড়ে গিয়ে ওর শার্ট খুলে নদীর ওপর দিয়ে দিল। আয়ন রেগে রাফির মুখে সজোরে ঘুষি মারল। রাফি রেগে বলল, আয়ান, তুই ছোট হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুললি। তুমি ভাই নামে কলঙ্ক। তুমি নদী আপুকে উলঙ্গ করে দিয়েছো। আপু চিৎকার করে কান্না করছে, তুমি আপুকে ছাড়ছিলে না। তুমি পচা একটা ছেলে। আমি সবাইকে বলে দিব আমার টিচারকে তুমি মারছিলে। ভাইয়া, আই হেট ইউ। আয়ন ওর প্যান্ট খুলে নদীকে দিয়ে দিল। নদী তাড়াতাড়ি করে প্যান্ট আর শার্ট পরে নিল। হঠাৎ করে কারোর কথার শব্দ শুনে রাফির মাথায় শয়তানি বুদ্ধি চলে আসলো। রাফি আয়ানকে ধরে বলল, আয়ান, তুই ছোট একটা ছেলে হয়ে নদীর সাথে এইসব কি করছিলি? তুই এত নোংরা একটা ছেলে। রাফির কথা শুনে নদী আয়ান অবাক হয়ে তাকালো। বাসার ভিতরে আয়নের দাদু আব্বু ভিতরে ঢুকতেই রাফি আয়নকে মারতে মারতে বলল, আবু, দাদু কাকে ছোট ভাবছো? দেখো, এই ছোট্ট বাচ্চা বলো তাকে সেই নদীকে এনে এখানে তুলে নিয়ে এসেছে। সি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। মিথ্যা কথা। চুপ, তুমি এত খারাপ? আমার ছোট ভাইয়ের সাথে এইসব করতে লজ্জা করে না? আয়নের দিকে তাকিয়ে দাদু আর আয়নের আব্বুর মাথায় আগুন ধরে গেল। আয়ন কিছু বলার আগেই আয়নের দাদু হাতের লাঠি দিয়ে আয়নকে মারতে লাগলো আর বলল, সি সি, এত ছোট একটা ছেলে হয়ে বোনের বান্ধবীর সাথে, সি, তোমাকে মেরে ফেলবো। দাদু, আমি কিছু করি নাই। দাদু, এইসব মিথ্যা কথা। আয়নের আব্বু গালে থাপ্পড় মেরে বলল, মিথ্যে কথা বলছে। তোর শরীরে জামা কই? হাফ প্যান্ট ছাড়া শার্ট প্যান্ট কোথায়? নদীর শরীরে কিভাবে গেল? তোকে আমি মেরেই ফেলবো। আব্বু, আমি কিছু করি নাই, ভাইয়া করছে। চুপ, ভাইয়ার নামে দোষ দেস? আব্বু, আমি আসলে নদী ওর শার্ট প্যান্ট তাড়াতাড়ি করে পরে নেয়। আঙ্কেল, ওই মিথ্যা বলছে। এই রাফি আমাকে। নদীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে থাপ্পড় মেরে দিল দাদু। থাপ্পড় দিয়ে বলল, তোকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম। তুমি এতটা নোংরা একটা মেয়ে, তোমার থেকে কম বয়সের ছেলের সাথে এমন নোংরামি করতে লজ্জা করে না? তোমার আব্বুকে এক্ষুনি আমি ডাকছি, আর তুই এখন চা শার্ট পরে আয়। দাদু, আমরা কিছু করি নাই, ভাইয়া মিথ্যা বলছে। ভাইয়া আপুর জামা ছিঁড়ে দিয়েছে। আয়ান আর কিছু বলতে যাবে, রাফি থাপ্পড় মেরে বলল, আমাকে ফাঁসানোর চেষ্টা করস। কত খারাপ আমি দেখে ফেলেছি, দেখি আমার উপরে দোষ চাপাচ্ছে। আয়ান মিথ্যা বলছে না। জাস্ট শ্যাট আপ। দুজন আর একটা কথাও বলবে না। নদী আয়ান বোঝাতে লাগলো, আরও দুজন বকা খেতে লাগলো আর থাপ্পড় খেতে লাগলো। আয়ান উপর থেকে শার্ট নিয়ে আসলো, ওদের নিয়ে সোজা বাগান বাড়ি থেকে সোজা বাসায় নিয়ে গেল। আয়নের আম্মু সবাই হতভম্ব হয়ে গেল। আয়নের আম্মু বলল, আমি বিশ্বাস করি না, আমার ছেলে ওইসব বুঝে না, ও কখনোই এমন কাজ করতে পারে না। চুপ, তোমার ছেলে শুধু বাচ্চা দেখতে, ওর কাজ কাম শয়তানের থেকেও খারাপ। সি সি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আয়নের আম্মু কিছু বলবে তখনই নদীর আব্বু আম্মু ভাই বোন চলে আসলো। সবাই সব শুনে রেগে নদীকে থাপ্পড় মারতে লাগলো। সবাই মারধর করেই পড়ল। যা হওয়ার হয়েছে, দুজনকে বিয়ে পড়িয়ে দেওয়া উত্তম কাজ হবে। না, আমি এই বিয়ে করব না। আমি ওর মতো ছোট বাচ্চাকে বিয়ে করব? অসম্ভব। চুপ কর, তুই নোংরামি করার সময় মনে ছিল না ওই বাচ্চা ছেলে? কোনো কথা বলবি না, বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তোকে মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে, ছি। নদীর আব্বু আম্মু বকাঝকা করলো। সব কিছু মেনে নদী আয়নকে গোসল করিয়ে নিয়ে চলে আসলো। নিচে কাজে নিয়ে এসেছে, দুজনে বিয়ে পড়ানো শুরু হলো। রাফি রাগে হাত মুঠো করে নিয়ে বলতে লাগলো, উফ, এই আয়ান জিতে গেল। নিজের করে নেওয়ার আগেই আয়ানের বাচ্চা ওইখানে আসলো। ওর ভাগ্য খুলে গেল। কেন কিছু দেখার সুযোগও দিল না? মনটা চাচ্ছে লাথি মারি একটা। আমার কাজকে ওই বউ হিসেবে পেয়ে যাচ্ছে। রাফি রাগে দাঁত কটমট করতে লাগলো। আয়ান কবুল বলতে না চাইলে দাদুর আগে মুখে লাঠি দিয়ে গুঁতো দিল।
আয়ন মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, আমি বিয়ে করব না। আম্মু, তুমি আমাকে বাঁচাও। আয়নের আম্মু আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করতে লাগলো। ছেলের এভাবে কান্না করতে দেখে দাদু রাগে বলল, মুখে আরো বাড়ি না খেতে চাইলে কবুল বল, না হলে আর বাড়ি মারবো। আয়নের মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। আয়ন ভয়ে কান্না করতে করতে কবুল বলল। আয়ন বিয়ে করতে লাগলো। দুজনের বিয়ে হয়ে গেল। কাজীকে টাকা দিলেই কাজী চলে গেল। পুলিশ আসলে আয়নের আব্বু টাকা দিয়ে সরিয়ে দেয়। আয়ন নিজের রাগার কন্ট্রোল করতে না পেরে রাফির কাছে গিয়ে রাফির মুখে সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারল। রাফি চিৎকার দিয়ে উঠল। দাদু রেগে আয়নকে মারতে লাগলো। আয়ন কান্না করতে লাগলো আর দাদুর লাঠির বাড়ি আটকাতে লাগলো। দাদু রেগে বলে, এত খারাপ বড় হয়ে দাঁত ভেঙে দিস, নোংরামি করবি আর সেটা দেখে বললে দোষ, তোকে আমি মেরে ফেলবো। আব্বাজান, আয়নকে ছেড়ে দিন। সব তোমার জন্য হয়েছে, তুমি সব নষ্টের মূলে কারণ। তুমি ওকে নষ্ট করেছো, ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছো। আয়ন ওর আম্মুর পিছনে লুকালো। আয়নের আব্বু রেগে আয়নের আম্মুকে টান দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোর জন্য আমার ছেলেটা এত খারাপ হয়েছে। কোলে তুলে তুলে খাওয়াস, দেখ তোর নাদান বাচ্চা কি কাজ করলো। এটা যদি সবাই জানে মান সম্মান থাকবে? আমি বলছি না, আমার ছেলে এমন কাজ করতে পারে না। নদী, তুমি আমার ছেলেকে জোর করে নিয়ে গেছো। আম্মু, আমি নদী আপুর কিছু করি নাই। আবার মিথ্যে কথা বলোস? দাদু মারতে যাবে, সাথে সাথে নদীর সামনে লাঠি ধরে চিৎকার দিয়ে বলল, হ্যাঁ আমরা দোষী, আমাদের বিয়ে হয়ে গেছে। আয়ন এখন আমার স্বামী। আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলার আপনাদের কোনো অধিকার নেই। আপু, মিথ্যা কথা কেন বলো? চুপ করো, চলো আমার সাথে। নদী আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়নকে নিয়ে নদী ওর বাসায় চলে গেল। নদীর বাসা আয়নের বাসা দুইটা বাসার পরে। সবাই দুজনকে দেখে কিছুক্ষণ আয়নকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করতে লাগলো আর এগিয়ে আসতে লাগলো। নদী কিছু না বলে বাসার ভিতর চলে গেল। নদী আয়নকে নিয়ে ওর রুমে চলে গেল। আয়ন খাটে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। নদী বলে উঠল, কান্না বন্ধ করো। কান্না করে কখনো কোনো সমাধান হবে না। কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সেটাই ভাবতে হবে। আম্মু বলছে কারোর উপরে প্রতিশোধ নিতে হয় না। আল্লাহ ধৈর্যশীল আর ক্ষমাশীলকে পছন্দ করেন। আমি জানি, কিন্তু আমি তোমার ভাইকে শান্তিতে থাকতে দেব না। তুমি যদি না আসতে তাহলে আজ আমি একটা ধর্ষিতা মেয়ে হিসেবে পরিচয় হয়ে যেত। তারপর ওই আমাদের দুজনের গায়ে কলঙ্কের দাগ দিয়েছে। যে ছেলে নিজের ছোট ভাইকে ফাঁসাতে দ্বিধাবোধ কাজ করলো না তার মনে, আর সেই মানুষকে কিনা ক্ষমা করে দিতে বলো? আপু, ভাইয়া অনেক পচা। ভাইয়ার সাথে আমি আর কোনো কথা বলবো না। আর আপু, চিন্তা করো না, আল্লাহ একদিন ওকে এর শাস্তি দিবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের উপরে যে জুলুম করছে তাকে পস্তাতে হবে। আর সত্যি কখনোই চাপা থাকে না। আজ না হয় সেই জিতে গেল, একদিন তাকে পস্তাতে হবেই। আয়ান কান্না করতে লাগলো। আয়ানের কথা শুনে এত কষ্ট, রাগের ভিতর নদী মুগ্ধ হয়ে গেল। নদী ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ একটা ছেলে। ওই কিভাবে নিজের ভাইকে এভাবে ফাঁসিয়ে দিল, তাও একটা বাচ্চা ছেলে, যার মানে বোঝে কিনা সন্দেহ। জানোয়ার একটা, জানোয়ার, আমার যে সর্বনাশ করতে নিয়েছিলি, আল্লাহ তোর উপরে গজব ফেলবে, জানোয়ার একটা। আল্লাহ, তুমি তো সব দেখছো। আল্লাহ, ওর যেন কোনোদিন ভালো না হয়। নদী কথাগুলো ভাবতে লাগলো। দরজার সামনে আতিয়া আসলে আয়ন দৌড়ে গিয়ে আতিয়াকে জড়িয়ে ধরে হামা করে কান্না করতে লাগলো। আতিয়া আয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবু, কান্না করিস না। কি অবস্থা করছে তোর? নদী, তুই আমার ভাইয়ের সাথে এমন নোংরামি কিভাবে করতে পারলি? দোস্ত, তুই আমাকে ভুল বুঝলি? তোর মনে হয় আমি এই বাচ্চা একটা ছেলের সাথে এমন জঘন্য কাজ করব? তুই আমাকে কিভাবে এমন নিচু মন মানসিকতার ভাবতে পারলি? তাহলে কি আব্বু দাদু মিথ্যা বলছে? আপু, আমরা কিছু করি নাই। আতিয়া, তুই বস, আমি সব বলি। তুই দয়া করে সবার মতো ভুল বুঝিস না। তুই ভুল বুঝলে আমি কার কাছে যাব? কি ভুল বুঝছি? তোর জন্য আমার ছোট ভাইটার কি অবস্থা হয়েছে? সারা শরীরে রক্ত, কি অবস্থা! ঠোঁট কেটে গেলে তারপর আমাকে বলস বসতে, তোর কথা শুনতে। আমি বলছি না আমরা দুজন কিছু করি নাই। তুই শান্ত হয়ে বস, আমার কথা শোন। আয়ান, তুই বাসায় চল, গোসল করে নিবি।
আরে ধ্যাত, বিশ্বাস কেন করছিস না? আমি তো বলছি আমাদের মাঝে কিছু হয় নাই। ওকে কয়বার গোসল করাবি? আমাকে তোর ভাই তোর ফোন দিয়ে SMS করে, আমাকে তোর বাগান বাড়িতে নিয়ে যায়। আমি সেখানে গেলে রাফি আমাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। নদী সব কিছু খুলে বলে আয়নের দিকে তাকালে আয়ন বলে উঠল, এইটাকে ধর্ষণ বলে? আমি ফোনে শুনেছিলাম আপু ভাইয়া নদী আপুর জামা সালোয়ার ছিঁড়ে ফেলছিল, আপুর উপরে উঠে জোরাজোরি করছিল। আমি চিৎকার দিলে ভাইয়া উঠে পড়ে, আমি সাথে সাথে ওনাকে শার্ট আর প্যান্ট দিয়ে দেই। আয়নের কথা শুনে সাথে সাথে আতিয়া রাগে লজ্জায় ঘৃণায় আয়নের মুখে হাত দিয়ে বলল, চুপ, এইসব বলতে হয় না, কান্না করো না। নদী, ফার্স্ট বক্স দে। আতিয়া আয়নকে বসিয়ে দিল, ফার্স্ট এইড বক্স সামনে রাখলো। দুজন দুই দিক থেকে আয়নের কাটা স্থানগুলো পরিষ্কার করে স্টিকার ব্যান্ডেজ লাগিয়ে দিতে লাগলো। আয়ন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আতিয়া আয়নের চোখ মুছে দিতে দিতে বলল, বাবু, কান্না করিস না। ভাই আমার, ভাইয়ার পিছনে আমি লাগবো। ভাইয়াকে দিয়ে একদিন সত্যি কথা বের করব। ভাইয়া এত জঘন্য, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ইচ্ছে করছে খুন করে ফেলি। আমি তোর ভাইকে খুন করবই। ছি, এত ঘৃণ্যপূর্ণ কাজ কেমনে মানুষ করে? ছোট বোনের বান্ধবীর সাথে, যে কিনা ওকে নিজের বড় ভাইয়ের মতো ভালোবাসে, তার সাথে এমন জঘন্য কাজ করলো। আমি না হয় পর, বাট ওই কত খারাপ। ওই নিষ্পাপ ছেলেটাকে ফাঁসিয়ে দিতে একবারও ভাবলো না। ওই একটা জুনিয়র যে এমন জঘন্য কাজ করে, সে নিজেকে বাঁচানোর জন্য কাউকে খুন করতেও একবারও পিছু পা হবে না। যাই হোক, আয়ন কিছুদিন এখানেই থাক। আব্বু দাদু তোদের ভুল বুঝে বসে আছে। আপু আমি আম্মুর কাছে যাব, আব্বু আমাকে মারবে। না, মারবে না, কয়েকদিন এখানেই থাক। নদীর আব্বু আম্মু নদীর রুমে এসেছে, চিল্লিয়ে বলল, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? তুই আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিলি। তোকে ইচ্ছে করছে ফ্যানের সাথে ঝুলিয়ে দিতে, তাও যদি আমার বুকের ভিতরে একটু শান্তি হইতো। নদীর বড় ভাই আব্বু বারবার নদীর দিকে ঢেয়ে আসতে লাগলো। আতিয়ার সামনে দাঁড়িয়ে গেল। আয়ান ভয়ে আতিয়ার পিছনে লুকিয়ে গেল। আতিয়া নদীর আব্বুকে বলল, আব্বু, আপনি শান্ত হন। ওরা কিছুই করে নাই। এখানে অন্য কাহিনী হয়ে আছে, যা আপনাকে আমি বলতে পারছি না। ওরা দুজন এইসব কিছুই করে নাই। আয়ন তো ওইসব বোঝেই না। আর নদী ওকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আতিয়া, তুমি এখান থেকে যাও, ওদের হয়ে কোনো কথা বলবে না। আতিয়া, তুমি যাও। আমি বলছি তো ওরা কিছু করে নাই। আঙ্কেল আপু কিছু করে নাই, ভাইয়া করছে। তুমি আবারও মিথ্যা কথা বলোস? আঙ্কেল আমি মিথ্যা কথা বলছি না, আম্মু বলছে মিথ্যা কথা বললে আল্লাহ আমার জিহ্বা কেটে দিবে। আমি মিথ্যা বলছি না। চুপ, একদম ভালো সাজবে না। নদীর আম্মু নদীর আব্বুকে টেনে নিয়ে গেল। আস্তে আস্তে বলল, এই শুনো না, আমার কেন জানি মনে হচ্ছে ওরা মিথ্যা বলছে না। তুমি এখান থেকে যাও, আমি ওদের থেকে সত্যিটা কি জেনে নিচ্ছি। আয়ন আসলে বাচ্চা ছেলে, আর ওই মিথ্যা বলে না তেমন। মিথ্যা বললে ও প্রচুর হাসে, আর এত মায়ের খাওয়ার পর এই জীবনেও গুছিয়ে মিথ্যা বলবে না। নদীর আব্বু রেগে চলে গেল। আশিকও চলে গেল। নদীর আম্মু ভিতরে প্রবেশ করে বলল, নদী, সত্যি করে বল কি হয়েছে রে? আসলে কি তোরা কিছু না করলে চাচা যান আর ভাইজান তো মিথ্যা বলার মানুষ না। কি হয়েছে আমাকে বল, ভয় না পেয়ে। আম্মু আমাকে রাফি পছন্দ করতে নিয়েছিল। নদী ওর আব্বুকে সবকিছু খুলে বলল। নদীর আম্মু পড়ে যেতে নিলে আতিয়া গিয়ে ধরল। নদীর আম্মু কান্না করতে করতে বলল, ছি ছি, রাফি এত খারাপ। এসব যদি আশিক তোর আব্বু জানে, দুই পরিবার ভেঙে চুরমার হয়ে যাবে। রাফিকে আমি ছাড়বো না, যত যাই হয়ে যাক ওকে আমি জেলে দিব। আম্মু শান্ত হও, আমাদের হাতে প্রমাণ নেই। সব প্রমাণ আমাদের বিরুদ্ধে আছে। নদী ঠিক কথা বলছে। আন্টি শান্ত হও, যা করার ভেবে চিন্তে করতে হবে। ওই যা করছে ওকে শাস্তি পেতেই হবে। এখন কিছু করে লাভ হবে না, ঘুরে ফিরে ওদের ওপরেই দোষ চলে আসবে।
আমার ভাবতে গা গুলিয়ে আসছে, ওকে আমরা কম ভালোবাসতাম আর ওই কিনা আমার মেয়ে সর্বনাশ করতে চাইলো। আল্লাহ বাঁচাইছে, চরিত্রহীনের সাথে বিয়ের কথা বলার আগে আয়ানের সাথে বিয়ে হয়ে গেছে, না হলে ওই জানোয়ারের সাথে বিয়ে হইলে আমার মেয়েকে সারা জীবন কষ্টে জীবন পার করতে হতো। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, ভেঙে পড়িস না মা। আল্লাহ কখনোই ভুল সিদ্ধান্ত নেন না, উনি বান্দার জন্য উত্তম সিদ্ধান্ত নেন। যত যাই বলো, আমি ওকে যদি শেষ না করছি, আমার নামও নদী না। ওর জন্য ছেলেটা কত মার খেয়েছে। আপু, ঠোঁটে ব্যথা লাগছে, শরীরটা ব্যথা করছে। আপু, আমার মাথা ব্যথাও করছে। আয়ানের কথা শুনে আতিয়ার চোখের পানি ধরে রাখতে পারল না। আতিয়ার বুকে জড়িয়ে নিয়ে বলল, ঠিক হয়ে যাবে ভাই আমার। আয়ন, তুমি খাটে শুয়ে পড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আর নাপা নিয়ে আসছি। তুই যাস না, আমি নিয়ে আসছি। নদীর আম্মু চলে গেল। আতিয়া আয়নকে শুইয়ে দিল। আয়নের শরীরে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, আম্মুর কাছে যাব। পরে, এখন যাওয়া যাবে না। তুই গেলে আরো রেগে যাবে আব্বু দাদু। আরো রেগে গেলে আবার ঝামেলা করে পুরো বাড়ি মাথায় করে ফেলবে। আম্মু তোকে এখানেই থাকতে বলছে। আপু, আমি এই বাসায় থাকবো না। আম্মুকে ছাড়া তো আমি থাকি না। আস্তে আস্তে একা থাকা শিখতে হবে। আচ্ছা আয়ান, একটা কথা বলো তো, তুমি কাল বিকেল বেলায় ওইখানে কেন গিয়েছিলে? আমি তো প্রতিদিন যাই, আম্মু ফুটবল খেলতে দেয় না, তাই আমি ওই বাসায় ফুটবল আর জামা কাপড় লুকিয়ে রাখছি। ওইখানে গিয়ে পোশাক চেঞ্জ করে বল নিয়ে খেলতে যাই। খেলা শেষ করে ওই বাসায় গিয়ে গোসল করে আগের পোশাক পরে বাসায় যাই। দুজন ভুরু কুচকে তাকালো। আতিয়া বলে উঠল, কি, তুই আমাদের চোখের আড়ালে খেলতে যাস? ও, এই জন্য তো পা ব্যথা করে। আম্মু যদি জানে কানের নিচে বাজাবে। কত বড় ফাজিল! আর এইটুকু পোলার বুদ্ধি কি, কানের নিচে বাজাবো? থাক, বকা দিস না। ভাগ্য ভালো যে ওই গেছিল, না হইলে আমাকে আত্মহত্যা করা ছাড়া উপায় হইতো না। তা ঠিক বলছোস। এই নে খাবার আর মেডিসিন। আতিয়া খাবার নিয়ে আয়নকে খাইয়ে দিতে লাগলো। আয়ন খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেল। 8টার দিকে আয়নের ঘুম ভাঙলে দেখে মাথা ভারী হয়ে আছে। আয়ন উঠতে নিলে মাথা ঘুরে উঠল। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ন, উঠে গেছো? আপু, আমার শরীরটা প্রচণ্ড ব্যথা করছে, মাথা ঘুরছে, উঠতে কষ্ট হচ্ছে। আয়ন খাট থেকে পড়ে যাবে, দৌড়ে গিয়ে আয়নকে ধরলে। নদী চমকে উঠল। নদী আয়নকে ভালোভাবে বসিয়ে দিয়ে বলল, তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আপু, আম্মুর কাছে নিয়ে চলো না, আমার ভালো লাগছে না। তোমার আম্মু এসেছিল, তোমার আপুকে ডাক দেয়। আম্মু আমার সাথে রাগ করছে, তাই না? না, তোমার আম্মু তোমার উপরে রাগ করে নেই। তোমার আব্বু রেগে আছে, পরিস্থিতি ঠান্ডা হইলে চলে যেতে পারবে। আর তোমার আপু তো তোমার সাথে থাকবেই। ওয়েট করো, তোমার আপুকে ডাক দেই। নদী আতিয়াকে ডাকতে যাবে, তখনই আতিয়া 2 কাপ চা নিয়ে এসে বলল, ভাই, উঠে গেছোস? নদী তোর চা। ওর প্রচন্ড জ্বর রে, মাথায় পানি ঢেলে দিব নাকি? আতিয়া আয়নের কাছে গিয়ে গলায় হাত দিলে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। আতিয়া বলে উঠল, জুনিয়রটার জন্য কতটা মার খাইছে, ছোট মানুষ কতই না ভয় পাইছে। আমি ট্যাপে পানি ছেড়ে আসি। নদী ওয়াশরুম গিয়ে বালতিতে পানি ছেড়ে দিল। নদীর আম্মু এসে বলল, নদী, আতিয়া, তোরা 3 জন বাসায় থাকিস, আমি তোর নানা বাড়িতে যাব, মা অনেক অসুস্থ বলে। আচ্ছা যাও। আম্মু, ওর অনেক জ্বর, ভাইয়া মেডিসিন নিয়ে এসেছে, দিয়ে যেতে বলো। বাবুকে বলে দিচ্ছি। আর শোন, সদর দরজা ভালো করে লাগিয়ে দিস, খাবার রান্না করা আছে। তোর আব্বুও কিন্তু চলে গেছে। আচ্ছা আম্মু। নদী চলে গেল। নদী ওর আম্মুকে বিদায় করে দিল। আশিক মেডিসিন কিনে নিয়ে এসেছে, দিয়ে বলল, ভালোভাবে দরজা লাগিয়ে দিস। আর আম্মু যাচ্ছে, ওনার কোনো ভরসা নাই, কদিন থাকবে? জানি ভাইয়া, তুমি কবে আসবে? 4 দিন পর। আচ্ছা। সাবধানে থাকিস। আশিক চলে গেল। নদী দরজা লাগিয়ে দিয়ে উপরে চলে গেল। উপরে গিয়ে দেখে আতিয়া আয়ানের মাথায় পানি ঢালছে। নদী আয়নের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়নের শরীর কেঁপে উঠতে লাগলো। নদী বলে উঠল,
অনেকক্ষণ পানি ঢালছিস, তোর মনে হয় শীত লাগছে। মুছে দিই? আমি মুছে দিচ্ছি, তুই হোমওয়ার্কের কাজ সাবমিট করে দে। পরে দে। শয়তান, মাথা খাবি তুই, যা। আতিয়া চলে গেল। নদী আয়ানের মাথা মুছে দিতে লাগলো। নদী আতিয়াকে বলল, ও শরীর মুছে দিলে ভালো হইতো মনে হয়। দে মুছে। আমি তোর জামাই তো লাগে। নদী আতিয়ার কথা শুনে আয়ানের দিকে তাকাতেই অন্যরকম ফিলিংস কাজ করতে লাগলো। নদী মাথা ঝাঁকিয়ে তোয়ালে ভিজিয়ে নিয়ে এসেছে। আয়ানের শার্ট খুলতে গেলে আয়ান বলে উঠল, আপু কি করছো? হাত সরাও, শরীর মুছে দিলে ভালো লাগবে। আয়ান, তুই নদীকে আর আপু বলিস না। কেন? নদীকে বউ বলে ডাকবি। তোদের তো বিয়ে হয়ে গেছে, আপু বলা যাবে না। এখন থেকে ওকে জান বা বউ বা নদী বলে ডাকবি। আতিয়া ভিলেন মার্কা হাসি দিলে নদী লজ্জায় আতিয়ার দিকে তাকাতে আতিয়া হাসি দিল। নদী রাগী লোক নিয়ে তাকালো। আয়ন কিছুক্ষণ মাথা চুলকিয়ে বলল, আপু বলা যাবে না, নামও ধরে ডাকা যাবে না। উনি তো আমার বড় নাম ধরে ডাকলে বেয়াদব বলবে মানুষ। দুইটা অপশন আছে, একটা বউ আর একটা জান। জান বলবো না, আমার জান তো আমার আম্মু। বউ বলবো। ওকে? বউ আমার শার্ট ছাড়ো, আমার শরম লাগছে। আয়নের মুখে বউ ডাক শুনে নদী ভ্যাবাচাকা খেয়ে গেল। নদী লজ্জাও লাগলো, আবার অন্যরকম ফিলিংসও হতে লাগলো। নদী বলে উঠল, আমি তোমার বউ, আমি চাইলে তোমার সব কিছু দেখতে পারবো। নদীর কথা শুনে আতিয়া বলে উঠল, ধুর ফাজিল মাইয়া, তুই ভালো হবি না। আমি অন্য রুমে গেলাম, বাট কিছু করিস না। অসুখ ঠিক হইলেই শিখিয়ে নিস। আতিয়া ল্যাপটপ নিয়ে চলে গেল। নদী আয়নের প্যান্টে হাত দিলে আয়ন হাত ছড়িয়ে দিয়ে বলল, বউ, আপনি কিন্তু লুচি হয়ে গেছেন। আরে সারা শরীর মুছে দিতে হবে, জ্বরে শরীর স্পর্শ করতে পারছি না, দেখতে পারছো না? আমি নিচে কোনো কিছু পরি নাই। আচ্ছা, আমি আমার ওড়না দেই। নদী ওর শরীর থেকে ওড়না দিয়ে আয়নকে পরিয়ে দিল। আয়ন নদীর দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। নদী আয়ানের শার্ট প্যান্ট খুলে সারা শরীর মুছে দিতে গেল। আয়নের ব্যথা আর শীত লাগতে লাগলো। সারা শরীরে লোম দাঁড়িয়ে গেল। নদী তাড়াতাড়ি করে মুছে দিয়ে শার্ট প্যান্ট পরিয়ে দিয়ে শুয়ে দিয়ে বলল, খাবার নিয়ে এসে